টেক শহরের অতিথি পর্বে আজকের লাইভ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বখ্যাত বিজ্ঞানী, যাকে বলা হয় ই লার্নিংয়ের পথিকৃৎ, মডার্ন ই লার্নিংয়ের পথিকৃৎ ডক্টর বদরুল হুদা খান। আমরা গর্ব করতে পারি তিনি আমাদের বাংলাদেশি, আমাদেরই মানুষ। আমি জানিয়ে রাখি, তার বই বিশ্বের 500 ইউনিভার্সিটিতে পড়ানো হয় এবং তার 1997 সালে ই লার্নিং নিয়ে যে প্রকাশিত বই ওয়েব বেসড ইনস্ট্রাকশন যুক্তরাষ্ট্রের সর্বাধিক বিক্রিত বই ছিল। এছাড়া মিশরীয় ই লার্নিং ইউনিভার্সিটির কাউন্সিলের অনারারি অধ্যাপক ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ টেক্সাস, ইন্ডিয়ানা ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক তিনি। এছাড়া তিনি কাজ করেছেন, ন্যাটোর সঙ্গে যুক্ত আছেন। ন্যাটোর ই লার্নিং এবং এই শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি ন্যাটোর অ্যাডভাইজার। আজকে আমরা তার সঙ্গে আলাপ করব, তার স্বপ্ন নিয়ে, বাংলাদেশ নিয়ে তার ভাবনা এবং ই লার্নিং নিয়ে তার কার্যক্রম নিয়ে আমরা কথা বলবো। তিনি খুব অল্প সময়ের জন্য বাংলাদেশে এসেছেন, সেই অল্প সময়ের মধ্যেই তিনি আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। আর একটু আমি দুঃখ প্রকাশ করে নিই, আমাদের 5:30টায় লাইভ করার কথা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতির কারণে, রাস্তার যানজটের কারণে সেটা আমরা কুলিয়ে উঠতে পারিনি। তার জন্য আমি দর্শকদের কাছে, সবার কাছে দুঃখ প্রকাশ করছি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আমরা আজকে কথা শুনবো ডক্টর বদরুল খান, ওনার সঙ্গে। কেমন আছেন? ভালো আছি। আমাকে নিমন্ত্রণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকে এবার আপনার বাংলাদেশে আসার কারণ কি আসলে? অ্যাকচুয়ালি কারণটা বিশেষভাবে হচ্ছে কি, আমি ইরাকে ছিলাম। আচ্ছা। তো ইরাকে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে, ওখানে আমি কিনোট স্পিকার, প্রধান বক্তা ছিলাম। তো ওখানে আমার সবসময় একটা ড্রিম ছিল যে একটা ভার্চুয়াল ইউনিভার্সিটি স্টাবলিশ করার। তো ওই ড্রিমে আমি যেটা করেছি, যে একটা প্রপোজাল কিনোটে দিয়েছি, এস্টাবলিশিং ইরাকি ভার্চুয়াল ইউনিভার্সিটি। আচ্ছা। মানে ইরাকে একটা ভার্চুয়াল ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ক্লাস করার জন্য। আচ্ছা। তো ওই সুবাদে আমাকে আবার আগামী 29শে নভেম্বর মালয়েশিয়ার একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমাকে আবার কিনোট দিতে হবে। আচ্ছা। তো আমি ভাবলাম এই দুটার মাঝখান দিয়ে আমি বাংলাদেশ হয়ে যাই, 2 দিন বাংলাদেশে থাকছি। হ্যাঁ, বাংলাদেশ নিয়ে আপনার এই ভাবনাটা সবসময় কাজ করে। আমরা দেখেছি যে আপনি কোনো কিছু করার সুযোগ থাকলে বাংলাদেশে বারবার ছুটে আসেন। আপনি বাংলাদেশের ডিজিটাল ওয়ার্ল্ড কনফারেন্সও আপনি এসেছিলেন, সর্বপ্রথম যে ডিজিটাল ওয়ার্ল্ড কনফারেন্স হয়েছিল সেখানেও আপনি আমাদের বাংলাদেশে করেছেন। ভার্চুয়াল ইউনিভার্সিটি নিয়ে আপনি আলাপ প্রসঙ্গে বলি। আমরা যতখানি জানি যে এই ভার্চুয়াল ইউনিভার্সিটি বিশ্বের, আপনার পরামর্শে বিশ্বের কোনো কোনো দেশে এই ভার্চুয়াল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও আপনি একটা ভার্চুয়াল ইউনিভার্সিটি করতে চেয়েছেন। সেক্ষেত্রে কত দূর ওই উদ্যোগ, এই স্বপ্নটা কতখানি আছে? স্বপ্ন তো স্বপ্নই থাকছে। ব্যাপারটা হচ্ছে কি, আমি 3য় মাত্রায়, যেখানে আমাদের মন্ত্রী মহোদয় ছিলেন পলক সাহেব, তারপরে আমাদের সাথে ছিলেন আমারই সহধর্মিনী ডক্টর সীমা খান, যিনি ই লার্নিং নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি একজন কর্মকর্ত্রী, এবং আব্দুল মান্নান সাহেব ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তো সবাই মিলে আমরা ই লার্নিং নিয়ে আলাপ করলাম। তখনই আমি বাংলাদেশ ভার্চুয়াল ইউনিভার্সিটি শুরু করার জন্য আহ্বান জানালাম। তো এখনো আমার তো বলার কিছু নেই, যে কোনো কিছু এখনো তো ওইরকম ফলপ্রসূতা দেখিনি। অবশ্যই আমি দেশের বাইরে থাকছি। তো আমি আশা করি একদিন হয়তো বাংলাদেশে ভার্চুয়াল ইউনিভার্সিটি এস্টাবলিশ হবে, যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের একটা সুযোগ থাকবে অন্যান্য দেশের বিভিন্ন ধরনের কোর্স তারা নিতে পারবে, এবং বাংলাদেশ থেকে তৈরি হবে সে প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে বিভিন্ন সাবজেক্টের অনলাইন অথবা ব্ল্যান্ডেড লার্নিং কোর্সেস। ব্ল্যান্ডেড কিছু অংশ, যে অংশ ক্লাসরুমে পড়ানো অত্যন্ত শ্রেয় উচিত, ওগুলো থাকছে। আর যে অংশগুলো অনলাইনের মাধ্যমে বা ডিজিটাল টেকনোলজির মাধ্যমে পড়ানো যাবে সেটাও থাকছে। তো এটাকে আমরা ব্ল্যান্ডেড লার্নিং বলছি। তো আমি আশা এখনো করছি, এটার পেছনে সরকারি প্রস্তুতি নিতে হবে, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে হবে,
মানুষকে এই নতুন প্যারাডাইম একটা শিফটের জন্য সবাইকে একটু প্রস্তুত থাকতে হবে। তো হবে একদিন। তো আমি যে শেকড় বীজ বুনে যাচ্ছি, একদিন হয়তো সবাই বুঝতে পারবে যে ওয়াই নট, করা যাচ্ছে না কেন। কারণ বিশ্বের অনেক দেশ আছে এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে অনলাইন ইউনিভার্সিটি আছে, তাদের ডিগ্রিগুলো সবগুলো বৈধ, অ্যাক্রেডিটেড, সরকারি অনুমোদিত, এবং ওনারা চাকরিও করছেন, ওনারা কর্মক্ষেত্রে অবদান রাখছেন। আর এটার মাধ্যমে একটা সুবিধা হচ্ছে যে ভার্চুয়াল ইউনিভার্সিটিতে যে কোনো সময় যে কোনো জনে তাদের ফ্লেক্সিবল টাইম পিরিয়ডে কোর্সগুলো নিতে পারছে। সো আমি মনে করি বাংলাদেশ ভার্চুয়াল ইউনিভার্সিটি একদিন ফলপ্রসূ হবে, তখন আপনাকে আরো বিশেষভাবে জানাতে পারবো যে কি হচ্ছে। আমরা আশা রাখি, এবং শুভকামনা তো থাকবেই যে আমরাও চাই যে বাংলাদেশে আপনার প্রস্তাবিত, আপনার পরিকল্পনায় ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় হোক, সবাই এগিয়ে আসুক। আমরা জানি যে বিশ্বের আপনার যেই বইটা আছে ওয়েব বেসড ইনস্ট্রাকশন, এই বইটা বিশ্বের 20টি ভাষায়, কমপক্ষে 20টি ভাষায় বা আরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। বাংলাদেশেও এই বইটি সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন A2I সাথে যৌথভাবে বইটি বাংলা এসেছে। এই বইটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়তে চাইলে তো তারা ব্যবহার করতে পারে, এবং এই বইটি বাংলাদেশে এর কতটুকু কি করা যেতে পারে, বইটি কি ব্যবহার হচ্ছে, বা বইটি আমরা কিভাবে কাজে লাগাতে পারি বইটিকে? অ্যাকচুয়ালি বইটি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I অ্যাক্সেস টু ইনফরমেশন তত্ত্বাবধানে এই বইটি বেরিয়েছে। তো তাদের তত্ত্বাবধানে যেটা হয়েছে কি, ওরা আমার সাথে কাজ করেছে। আচ্ছা, কাজ করে ই লার্নিং একটা নতুন অধ্যায় আমাদের জন্য, নতুন একটা পথ, কিভাবে ইলেকট্রনিক ডিভাইসেস ইউজ করে লেখাপড়া করা যায়। তো আমি অনেক কাজ করেছি ওনাদের সাথে, এবং অনেক যারা ব্যক্তি আছেন যারা আইসিটি নিয়ে কাজ করছেন ওনাদের সাথে বসেছি, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কলেজের প্রফেসরদের সাথে বসে বিভিন্ন ধরনের নোমেনক্লেচার, যে ই লার্নিং এর আমরা কিভাবে এটাকে ইংলিশ থেকে বাংলায় করা যায় কিভাবে, এবং কোন কোন উপসর্গগুলো বা কোন কোন নামকরণগুলো কিভাবে করতে হবে, আমরা কিন্তু অনেক মিটিং করেছি। হ্যাঁ, আমার সাথে আপনার আলাপ হয়েছিল যে ভাষাগত, কারণ কি অনেক কিছু আছে, মনে করেন কার্বন ডাইঅক্সাইডের বাংলা বোধহয় অঙ্গার অম্লজান, কঠিন ব্যাপার, কার্বন ডাইঅক্সাইড বুঝলে হয় হয়তো। তো তেমনি ই লার্নিং রয়েছে, কিন্তু আমি বলেছি যেহেতু ই লার্নিং এডুকেশন এবং ট্রেনিং এ ব্যবহার করা যায়, আমরা হয়তো বলতে পারি ই শিক্ষা অথবা ই প্রশিক্ষণ। এই শিক্ষা, এই প্রশিক্ষণ বলতে গেলে অনেক সময় কষ্ট হয়। আমার ওয়াইফ ডক্টর সীমা খান সবসময় একটা কথা বলেন, যে একজনকে বলেছিল যে কি তুমি কি করেছো, বলে যে আমি স্নাতকোত্তর শেষ করেছি। তো বুঝে না, কি বলছো, বুঝছি না, আমি গ্রাজুয়েশন করে ফেলেছি। এটা বলবো কি স্নাতকোত্তর বাংলা বলো, বাংলাটি অনেকটা গ্রাজুয়েশন বাংলা হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বৈদেশিক ভাষা যেগুলো আছে, যেগুলো আমাদের লেখাপড়ার ক্ষেত্রে আমরা ইউজ করব, তা আমাদের কিছুটা নমনীয় হতে হবে, যে আমরা আমাদের বাংলা ভাষাকে খুব পছন্দ করি, ভালোবাসি, এটা আমরা গর্ব করি, কিন্তু কতগুলো জিনিসটা হুবহু ট্রান্সলেট না করে ওটা রেখে দিলে চলবে। কারণ আমাদের শিক্ষার্থীরা তো অন্যদের সাথে যোগাযোগ করবে, তখন এটার জন্য কনফিউশন না হয়ে আর একটা সমঝোতা আসছে। তো এখন এই ই লার্নিং বইটি যে আপনি বলছেন কারা কারা ব্যবহার করতে পারবে, এই বইটা কিন্তু যে কোনো স্কুল শিক্ষক, একজন প্রফেসর, এবং যে ই লার্নিং নির্মাতা যারা তৈরি করছে, তারা সবাই এর কাছ থেকে সুযোগ গ্রহণ করতে পারবে। এবং বিশ্ববিদ্যালয়ে এটা বই হিসেবে ব্যবহার করতে হবে, পৃথিবীর অন্যান্য দেশে তো করছেই, ওই একই জিনিসটা ইউজ করছে, তাদের পাঠ্যপুস্তক রেফারেন্স বই হিসেবে ইউজ করছে। ই লার্নিং সাবজেক্ট হিসেবে পৃথিবীর অন্যান্য ইউনিভার্সিটি থেকে আছে। হ্যাঁ, ই লার্নিংটা এখন, যখন আমি শুরু করেছিলাম 1996, আমার প্রথমে যে বইটা বের হয়েছে ওর নাম দিয়েছি ওয়েব বেস ইনস্ট্রাকশন। তো ওয়েব বেস ইনস্ট্রাকশন বইটা ইদানিং কালে সবাই ওয়েব বেস ইনস্ট্রাকশনকে ই লার্নিং বলছে, এবং এর মাধ্যমে অনেকে ই লার্নিং এর উপর পিএইচডি করেছে। ই লার্নিং একটা ডোমেন হয়ে গেছে, এবং ওই জন্য আমার একটা ফ্রেমওয়ার্ক আছে, ই লার্নিং ফ্রেমওয়ার্ক, যেটা আমি করেছি
এবং সেটা খুবই সমাদৃত হয়েছে। একটু মানে এই ফ্রেমওয়ার্ক নিয়ে তো অনেক ব্যাপক ধারণা আছে, এটা নিয়ে একটু সংক্ষেপে বলবেন নাকি? হ্যাঁ, ফ্রেমওয়ার্কটা মানে কি, অ্যাকচুয়ালি একটা জিনিস করতে গেলে মানুষের অনেক চিন্তা ভাবনা করতে হয়। তো আমি এককালে ভাবছিলাম, আমি 95-এ আমি ইউনিভার্সিটি অফ টেক্সাসের প্রফেসর ছিলাম। তো তখন আমি ভাবছিলাম যে এই ই লার্নিং, তখন ই লার্নিং বলতাম না, তখন বলতাম ওয়েব বেস ইনস্ট্রাকশন অথবা ওয়েব বেস ট্রেনিং। তো ভাবলাম এই যে ওয়েব বেস ইনস্ট্রাকশন বলছি, অ্যাকচুয়ালি কোনোদিন তো করিনি, এটা যদি শিক্ষার্থীর জন্য করতে হয় তাহলে আমি কিভাবে করবো। তখন আমি চিন্তা করলাম, ঠিক আছে, আমি মনে করি আমার একটা স্টুডেন্ট, সে আমার একটা ক্লাস নিচ্ছে ইউনিভার্সিটি অফ টেক্সাসে, মাস্টার্স ক্লাস। তো তাকে আমি পাঠিয়ে দিলাম একদম অ্যামাজন জঙ্গলে। ওখানে ওর কিছুই নেই, খালি একটা ল্যাপটপ আছে। তখন চিন্তা করলাম তাকে আমি এখান থেকে কিভাবে পড়াবো। তখন প্রথমত সে হয়তো চিন্তা করবে, আরে কোনো স্কুল কলেজ কাছে নেই, কোনো লাইব্রেরি নেই, কোনো প্রফেসরকে দেখছি না, আরে কোনো টেকনোলজি দেখছি না, কোনো শিক্ষার্থী দেখছি না। তা আমি খুব চিন্তা করা শুরু করলাম যে ওই পরিস্থিতিতে ওই শিক্ষার্থী যে আমাদের জঙ্গলে আছে তাকে আমি কিভাবে অনলাইনে পড়াতে পারি। তখন বিভিন্ন ধরনের প্রশ্নগুলোকে একত্রিত করে আমি শুরু করলাম যে এই যে প্রশ্নগুলো করছে আমি কিভাবে শিখব, কে আমাকে শেখাবে, কোথায় লাইব্রেরি, এগুলো চিন্তা করতে করতে আমি অনেক ধরনের ইস্যু পেলাম। তো আমি এগুলোকে ক্লাস্টার করলাম, গ্রুপ করে দিলাম যে এগুলো হচ্ছে প্যাডাগজিক্যাল, মানে প্যাডাগজিক্যাল শিক্ষণীয় বিষয় নিয়ে, এটা হচ্ছে টেকনোলজিক্যাল, এটা হচ্ছে প্রযুক্তিগত, এটা হচ্ছে ম্যানেজমেন্টের নিয়ে, এটা ব্যবস্থাপনা বিষয়ক, এটা হচ্ছে ইভ্যালুয়েশন, যেটা ইভ্যালুয়েশনের মূল্যায়ন। তো এগুলো নিয়ে আমার এই ফ্রেমওয়ার্কের 8টা দিক আছে। সো ওই দিকগুলো যদি আমরা শিক্ষার্থীকে ওই 8টা দিকের মাঝখানে বসিয়ে প্রশ্নগুলো করি যে শিক্ষা মূল্যায়নের ক্ষেত্রে আমি কিভাবে সেটা দেখাবো। আর একটা শিক্ষার্থী যে পরীক্ষা দেবে কেমনে জানলাম, সেই সে পরীক্ষা দিচ্ছে, কারণ হয়তো সে কম্পিউটারের সামনে পরীক্ষা দিচ্ছে, হয়তো আরেকজন ওর কিবোর্ড অন্যদিকে টাইপ করে উত্তর দিচ্ছে। তো অনেক কিছু আছে। তো আমার ই লার্নিং ফ্রেমওয়ার্কটা একটা সার্বিক একটা মানে পুরো জিনিসগুলো দেখে, এবং প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা ইন্টার রিলেটেড, খুব সম্পর্ক জড়িত, কারণে একটা করেন ঠিক কিন্তু অন্যরা করেননি, তাহলে হবে না। চিন্তা করেন যে এই যে আপনার সাথে আমি আছি, আমার অঙ্গিমা ভঙ্গিমা, আমার আই কন্ট্যাক্ট সব কিছু নিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আমার সাথে আছেন। কিন্তু আমাদের সাথে যারা ফেসবুকে আছে তারা তো আমাকে দেখছে, আপনারা আমাকে দেখছেন এইভাবে, হয়তো কিছুটা কানেকশন আপনাদের মধ্যে সৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে যে উনি যেখানে বসে আছেন, আমার কাছে ওনার সাথে কথা বলতে যে একটা ফিলিং, একটা প্রেজেন্স, এটা অন্যরকম। তো তাহলে আপনাদেরকে বোঝানোর জন্য আমার এমন এমন পদ্ধতি বের করতে হবে যাতে করে আপনারা লোনলি ফিল না করেন, যাতে করে আপনারা কানেক্টেড ফিল করেন। আমি যেটা বলছি আপনারা বুঝছেন, আপনারা ফিলিং করে আপনাকে প্রশ্ন করছেন বা কমেন্ট লিখছেন, এরকম হতে পারে। তাহলে ওই আমার ফ্রেমওয়ার্কের কাজ হচ্ছে যে একজনকে পড়ানোর জন্য এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি তার ধারে কাছে কিছু নেই, তাকে আমি কোন টেকনিকে পড়াতে পারবো। আপনাকে পড়ানো খুবই ইজি এখন, কেন আপনি এখানে আছেন, আমি বুঝছি, আপনি না বুঝলে হাত তুলছেন, ও বলছেন এটা আবার বলুন। ওরা হয়তো কমেন্টে লিখছে, হয়তো কমেন্টে সবসময় তাড়াতাড়ি লিখতে পারছেও না। তাহলে ওনাদের ক্ষেত্রে ওনাদেরকে একটা জিনিস বোঝানোর বা পড়ানোর ক্ষেত্রে আমাকে কি ধরনের পদ্ধতি গ্রহণ করতে হবে, ওইটাই টেকনিকগুলো আমার বইতে আমি সুন্দর করে 8 ভাগে বুঝিয়ে দিয়েছি। এবং এই ফ্রেমওয়ার্কটা নিয়ে অনেকে কিন্তু রিসার্চ করেছে, ডক্টরেট ডিগ্রি করেছে, মাস্টার্স রিসার্চ, এবং প্রফেশনাল প্রফেসর তাদের প্রফেশনাল প্রজেক্টগুলোতে ভার্চুয়াল ইউনিভার্সিটি ই লার্নিং ডেভেলপমেন্ট নিয়ে অনেক কাজ করছে। তার মানে হচ্ছে যে বৈজ্ঞানিকভাবে কেউ যদি ই লার্নিং এই পদ্ধতি চালু করতে চায় তাহলে আপনার এই সায়েন্টিফিক বা এই বৈজ্ঞানিক পদ্ধতি তাকে অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে ফেসবুকে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই মানে এই দূরশিক্ষণ বা এই যে অনলাইনে মানে এডুকেশনাল কার্যক্রম চালায়, এগুলো কি আসলে এই ই লার্নিং এর মানে উপযুক্ত বা ই লার্নিং এর মানে পারফেক্ট ক্যাটাগরির মধ্যে পড়ে কিনা? অবশ্যই পড়বে, যদি তারা প্রথমত তাদের চিন্তা করতে হবে এই দূর শিক্ষণ যেটা বললেন,
মানে দূর মানে কি, মানে একটা ডিস্টেন্স আছে। বাংলাদেশে অনেকে চালায়, নাম বলতে পারি 10 মিনিট স্কুল, 10 minute আরো school অনেকে আছে আছে, চালায়। আছে। এগুলো কি আপনার ওই মানে যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে? অবশ্যই পড়ে। আইনুন সাদিক আছে, সে 10 মিনিট স্কুল করে। হ্যাঁ, হ্যাঁ। একদিন তাকে আমি একটু বাহাবা দিচ্ছিলাম, সেখান থেকে তো আমার বইটা ছিল, আবার দেখিয়ে দিচ্ছে স্যারের এই বইটা আছে। আচ্ছা, সে মানে বইটা সে নিয়ে কাজ এখন করছে। মানে কিনা কত জানি না, কিন্তু সে সম্মান করে দেখিয়েছে বইটা, ওই স্যারের বইটা আমার আছে। এবং সে খুব ভালোভাবে পড়াচ্ছে। আমি বলতে চাইছি যে আপনার এই কানেকশনটা, মানে আপনার বইটা যেই আপনার দিক নির্দেশনা দিয়েছেন, সেটা ফলো করলে একজন মানে এই ই লার্নিং গ্রহীতা, যিনি একজন শিক্ষার্থী, সে ঠিক মতো শিখতে পারবে, সে উপকৃত হবে, উপকৃত হবে। এখন কেউ যদি এটা ফলো না করে, না ফলো মানে ফলোটা একজন ভালো যদি সে বুঝতে পারে। আমি আমার রিসার্চ করে যে এই 8 ক্যাটাগরিজ 8টা গ্রুপের অক্টোগোনাল ফ্রেমওয়ার্ক করেছে, মানে আর সেখানে আমি তো বিভিন্ন ইস্যু নিয়ে আসছি। এই ইস্যুগুলো হচ্ছে পেয়েছি তো তাদের কাছ থেকে যারা অনলাইনে কোর্স নিচ্ছে, যারা দূরবর্তীতে থাকছে, যারা কোনো ধরনের সম্পর্ক নেই, ফিজিক্যাল কানেক্টিভিটি ও রিলেশনশিপ নেই, যে ক্লাসে এসে দেখবে। তো তাদের কাছ থেকে শুনে শুনে আমি অনেকদিন রিসার্চ করেছি। তো এখন আমার ওই দিক নির্দেশনাগুলো শুনলে তাদেরই উপকার হবে, যারা চাইবে, ওই যারা গ্রহীতা তাদের উপকার করতে চাইবে। আর যদি আমি দিলাম, তুমি নিলাম, বুঝলে কি বুঝলে না, সেটা অন্য জিনিস। তো এখন ব্যাপারটা হচ্ছে আমার ওই ফ্রেমওয়ার্কে যে 8টা দিক পেয়েছি, এই 8টা গ্রুপের মধ্যে অনেক হাজার হাজার ইস্যু আছে। হ্যাঁ, তো এখন ওইসব ইস্যুগুলো ফলো করলে আমার মনে হয় সবাই উপকৃত হবে। কে যে পড়াচ্ছে তারও উপকার আসবে, এবং যারা পড়ছে তাদেরও ভালো লাগবে যে আচ্ছা স্যার তো ওটা চিন্তা করেছে। একটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করেন আমেরিকাতে 6টা টাইম জোনস আছে। মানে নিউ ইয়র্কে যদি মনে করেন 5টা হয়, তখন সেটা হয়তো টেক্সাসে হয়ে যায় 7টা হয়ে গেল। এরকম হতে হতে 6টা টাইম জোনস আছে। তো কেউ হয়তো ঘুমিয়ে আছে, অন্যজনে হয়তো দিব্যি পড়ালেখা করে যাচ্ছে। আচ্ছা, তো আমি একটা তো জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম। তো আমি ওখানে মনে করি সকাল 8টায় ঘুম থেকে উঠে আমি হয়তো সিনক্রোনিস্ট বা লাইভ একটা ভিডিও করছি আমার স্টুডেন্টের জন্য। আমার একটা স্টুডেন্ট যদি সেটা ক্যালিফোর্নিয়া অথবা হাওয়াইতে থাকে, এই 4 ঘন্টার ডিফারেন্স। তো 8টা বাজলে পরে ওইটা হয়ে যাবে ভোর 4টায়। আর ভোর 4টায় ও উঠে আমার এটা শুনতে তার ভালো লাগবে না। তাহলে এখানে প্রবলেমটা কি, জিওগ্রাফিক্যাল ডিভার্সিটি। মানে জিওগ্রাফিক্যাল ডিভার্সিটি হচ্ছে যে একজন এক এক জায়গায় থাকছে। তো আমাকে সেটা জানতে হবে যে আমার স্টুডেন্ট যে ওখানে থাকে, তাহলে সে ঘুম থেকে উঠতে পারবে না। তাহলে আমি লাইভ পড়াবো না, তাহলে আমি পড়াবো, পরে তাদের মতো করে শিখে নেবে। তো লাইভ পড়াতে গেলে পরে আপনাকে ওই জিওগ্রাফিক্যাল ডিভার্সিটিটা সম্পর্কে চিন্তা করতে হবে যে এই সময় ওনাকে পাবো না, ওই সময় ওকে পাবো। তো এইসব যদি চিন্তা করেন, তার লাভটা কি, আমারটাকে ফলো করতে হবে না। তাদের মধ্যে একটা ধারণা আসলো, আচ্ছা মানুষ অনলাইনের মাধ্যমে সারা বিশ্বে একই জিনিস লাইভ দেখতে পারে, কিন্তু সে হয়তো ঘুমিয়ে থাকবে, আর আমার জন্য নর্মাল টাইম। এই যে সেন্সিটিভিটিটা থাকলে তাহলে আপনি অনেক ক্ষেত্রে লাইভ করতে চাইবেন না, অথবা বলবেন যে এই এলাকার জন্য লাইভ করবো, কারণ তোমাদের একই টাইম। তো এগুলো তো ইস্যু। এই ফ্রেমওয়ার্কে আমার বইতে আমি এগুলো নিয়ে আলাপ করি, সারা বিশ্বে একই কথা বলি। এখন আমাদের দেশে এই সম্প্রতি 4G চালু হয়ে গেছে, 3G তো অনেক দিন ধরেই আছে, কয়েক বছর হয়ে গেল। তো এই আপনার এই ই লার্নিং এর জন্য নেটওয়ার্ক একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে এই নেটওয়ার্কের উন্নতি পার্সপেক্টিভে বর্তমান পরিস্থিতিতে মানে ই লার্নিং মানে চালুর জন্য কতটুকু মানে তৈরি, আমরা কতখানি তৈরি আছি? আমি 4G জন্য বেশ ভালো, 4G খুবই ভালো। আর একটা জিনিস কি, সবসময় তো লাইভ বা অনলাইনে থাকতে হবে না। আচ্ছা, মনে করেন আমাদের বঙ্গবন্ধু সে বিখ্যাত 7ই মার্চের যে আমাদের বিজয়ের ঘোষণা, অনেকটা আমি খুব পছন্দ করি 7ই মার্চ। এটা একটা মানে অতি মূল্যবান একটা আমাদের ঐতিহাসিক দলিল এবং একটা ডকুমেন্ট। শুনি আমাদের শরীর আমার সবসময় তো আমার মানে অন্যরকম লাগে এটা, মানে উত্তেজনা চলে আসে, গর্ব চলে আসে, এমন বজ্রকণ্ঠ, এত মানুষকে এত অ্যাট্রাক্ট করে ফেলেছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে একটা ভিডিও বেশি আছে। তো এটা হচ্ছে যে এটা হচ্ছে স্টেবল কন্টেন্ট, মানে কি হিস্টোরিক্যাল ইভেন্ট, এটা কোনোদিন চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। আরেকটা কন্টেন্ট আছে যেটা যেমন কোন একটা দেশের পলিসি,
বারবার চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনাকে চিন্তা করতে হবে এখন বঙ্গবন্ধু 7ই মার্চের এই যে স্পিচটা, এটা হয়তো অনলাইনে না দিলেও চলবে, ওটা আমরা অন্যভাবে রেখে দেবো, স্টুডেন্টরা যখন দেখতে চাইবে ওরা ডাউনলোড করে ওরা শুনলো, কারণ ওটা যেহেতু চেঞ্জ হবে না, এটা আমাদের সিডিতে পাঠাতে পারে। আচ্ছা, তো তাহলে আমাদের জন্য চিন্তা করতে হবে কোন জিনিসটা খুব চেঞ্জ হয়, ওগুলো ইন্টারনেটে ভালো। যদি চেঞ্জ হয়েছে প্রফেসর বা টিচার বলতে পারে আচ্ছা আচ্ছা পলিসি একটু চেঞ্জ হয়েছে, ল চেঞ্জ হয়েছে, ওখানে গিয়ে চেঞ্জ করে সবাই এটা দেখতে পারলো। দুই মাধ্যমে হতে পারে, অফলাইন এবং অনলাইন। অফলাইনে তো অনলাইন হতে পারে, তাহলে আপনাকে ঠিক করতে হবে কোন কন্টেন্টটা স্টেবল হিস্টোরিক্যাল ইভেন্ট, যেটা কোনো চেঞ্জ করতে হবে না, সিডিতে দিলে হবে বা আর্কাইভে রাখলে হবে, আমরা গিয়ে অ্যাক্সেস করতে পারলাম। কিন্তু যেটা চেঞ্জ হয়ে যায় সেটা ইন্টারনেটে অনলাইনে দিলে পরে আপডেট করা ইজি। বুঝতে পেরেছি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে আপনি কাজ করেছেন আমি যতখানি জানি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেহেতু মানে এই শিক্ষার ব্যবস্থাটা মানে আরো সাধারণ মানে আরো সহজ করার চিন্তা করেছে, যারা ড্রপ আউট, যারা প্রচলিত শিক্ষা ব্যবস্থা পড়তে পারে না তাদের জন্য একটা সুযোগ করে দেয়, সেইখানে আপনার এই ই লার্নিং পদ্ধতি চালু করার বিষয়ে কোনো কার্যক্রম আছে কিনা? ফার্স্ট অফ অল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ওনারা আমার বই সম্পর্কে বেশ ওয়াকিবহাল আছেন এবং ওখানে ভাইস চ্যান্সেলর আমার বই সম্পর্কে ভূমিকা লিখেছেন, মন্তব্য করেছেন, বলেছেন এটা খুবই উপযোগী। এবং ওখানে আমি জানি আবুল কালাম আজাদ আছেন, উনি আমার বেশ অনুগ্রাহী এবং খুবই আগ্রহ করে আমার সম্পর্কে অনেক কিছু জানেন, তো ওনারা ইউজ করছেন এবং আমার সাথে যোগাযোগ করেন। কিন্তু আমি ওনাদেরকে বেশ কয়েকবার আমি গেছি এবং ওয়ার্কশপও দিয়েছি, সার্টিফিকেট দিয়েছি, তো তারা আমার মতে তারা আমার মডেলটা তারা ইউজ করছে এবং এটা মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনেক দেশে করছে। ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি আমাকে নিয়ে গেছে, তারপরে কমনওয়েলথ অফ লার্নিং যেটা ওদের ওপেন ইউনিভার্সিটির আইডিয়া, ওদের আন্ডারে ওরা আমাকে ওটা আমার মডেল নিয়ে ওরা নিজেরা প্রকাশনা করেছে, অ্যাকসেপ্ট করেছে। তো আমি আশা করি যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তারা শিক্ষার উন্মুক্ততা এ নিয়ে আরো গবেষণা করে সাধারণ মানুষের কাছে সহজভাবে এবং মিনিংফুলি এটা পৌঁছাতে পারে, ওইটাই তাদের জন্য আমি খুব আশাবাদী সেটা হচ্ছে এবং হবে। আমি একটা মানে পুরনো এই প্রশ্নটা করে এসেছি, আমি আরেকটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আপনার পদ্ধতি ব্যবহার করে অন্যান্য দেশ অনেক এগিয়ে গেছে, অনেক ইউনিভার্সিটি আপনার সবকিছু পড়ছে, কিন্তু আমরা আপনার বাংলাদেশে আপনার এই পদ্ধতি আমরা কেন ঠিকঠাক ব্যবহার করতে পারছি না? হয়তো করছে, হয়তো জানছে না। আচ্ছা, আমি যেটা আমি বলি, একদিন আমাকে আই বিলিভ হিউস্টনে, আমেরিকার হিউস্টনে বেশ 15-16 বছর আগে আমাকে এক প্রফেসর এসে বলে, এক মহিলা, তার নাম হচ্ছে জ্যানেট হিল, তো আমার মডেল তো 8টা দিক আছে, বলছে জানো বদরুল, তুমি যা করতে চাচ্ছ বা বলছো আমরা কিভাবে করা উচিত, আমি কিন্তু একইভাবে আমার মনে একই ধারণা এসছে। তারপরে দেখো মানে ওয়াইজ ম্যান লাইক অ্যালাইক, ওরা একইভাবে চিন্তা করবে। আমি মডেলটা করেছি, তো তুমি যে ভাবছো যে তুমি একইভাবে চিন্তা করছো, দ্যাটস গুড। হয়তো বাংলাদেশে যারা ই লার্নিং কাজ করছে তারা হয়তো ওইভাবেই কাজ করছে, আমার মডেল এক্সিস্টেন্স হয়তো জানে না, কিন্তু ওনারা কাজটা করছেন। ওনারা চিন্তা করছেন আমার এই কোর্স এখানে দিলে দুবাইতে যদি বা সৌদি আরবে কোন স্টুডেন্ট আমার ক্লাসটা নিতে চাই ওপেন ইউনিভার্সিটির, ওদের টাইমিংয়ে তো বলবে, চিন্তা করছে। ওইটা আমার আবার এথিক্যাল ডিমেনশনে আমার মডেলে আছে। তো যদি মডেলটা সম্পর্কে জানে, ওদের জন্য হোমওয়ার্ক করাটা একটা ইজি। তো যারা ট্রুলি দুঃশিক্ষণ করছে, যাদের জন্য করছে, যে জিনিসটা পড়াচ্ছে তার উপযোগী কন্টেন্ট দিচ্ছে কিনা ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে, ই লার্নিং এর মাধ্যমে, ওইটাই ইম্পর্টেন্ট এবং তাদের সেটাই চিন্তা করতে হবে। আমারটা যদি দেখে তাহলে আচ্ছা আচ্ছা ওদের জন্য একটা ইজি হয়ে যায়। আচ্ছা, আমি প্রাতিষ্ঠানিক আয়োজনের কথা বলছিলাম, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়গুলো তো আপনার এই প্ল্যাটফর্ম, আপনার এই মানে গাইডলাইন ব্যবহার করে তারা তো সার্টিফিকেশন প্রোগ্রাম চালু করতে পারে চাইলে, বিষয়টা তো সহজ নাকি? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা তো যেখানে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি কাকে লেখাপড়াটা শেখাচ্ছি কোন মাধ্যম দিয়ে,
এটা উপযোগী কিনা, কিন্তু ইউনিভার্সিটির ডিসিশন হচ্ছে ওরা কি অনলাইনে ওই ধরনের কার্যক্রম শুরু করবে কিনা। সস্তায় হয়, খরচ কম হয়। সস্তা হবে, প্রথমত খরচটা একটু বেশি হবে, পরবর্তীতে তো আস্তে আস্তে কমে যাবে এবং এটা আনলিমিটেড স্টুডেন্টকে পৌঁছানো যাবে। মানে একজন সাধারণ শিক্ষার্থী খুবই কম খরচে সে শিখতে পারবে, সার্টিফিকেট নিতে পারবে। আচ্ছা, আমি একটু জানতে চাই আপনার ডক্টর বদরুল হুদা খান হয়ে ওঠার গল্প। আপনি বাংলাদেশ থেকে আমেরিকা চলে গেলেন, চট্টগ্রাম থেকে, আমি জানি আপনি চট্টগ্রামের সন্তান, আমাদের বাংলাদেশের কৃতি মানুষ। তো এই বদরুল হুদা খান হয়ে ওঠার এই পথ চলার লড়াইটা বা পথ চলার যুদ্ধটা সম্পর্কে একটু আপনি শুনতে চাই। অ্যাকচুয়ালি আমি একজন অর্ডিনারি মানুষ। আমি প্রথমত পড়েছি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, আর আমার প্রাইমারি স্কুল আমার বাড়ির স্কুল পাঠানটুলি খান সাহেব বয়েজ স্কুল। আমার বাড়ি হচ্ছে পাঠানটুলি খানবাড়ি। আমার বাবার নাম লোকমান খান শেরওয়ানি, উনি ফরওয়ার্ড ব্লকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, বিখ্যাত মানুষ, নাজির সুরাজুল আন্ডারে। আর আমার মা একজন সঙ্গীত শিল্পী ছিলেন। পরবর্তীতে উনি আমাদের খান সাহেব স্কুলের উনি টিচার ছিলেন এবং রেডিওতে নিয়মিত টক দিতেন মহিলা বিষয়ক বিভিন্ন টপিক নিয়ে মহিলা মাহফিলে, এবং উনি লিখতেন। তো বাবা ছোটবেলায় মৃত্যুবরণ করেছেন। তো মায়ের সাথে থাকার পর সবসময় সংস্কৃতি, মানুষকে নিয়ে ভাবা, চিন্তা করা। আর আমার বাবা মা দুজন ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিলেন, বাবা সবসময় জেলে ছিলেন। মা ও প্রীতিলতা সেন ওনাদের সাথে একই ক্যাম্পে ছিলেন। তা আমার মধ্যে একটা সবসময় মানুষের জন্য সবসময় চিন্তা করতাম যে আমি কিছু করতে পারবো কিনা। সো লেখাপড়ার মাঝে নিজেকে তৈরি করে নিয়েছি। তখন আস্তে আস্তে চিন্তা করলাম যে আমি কিছু করতে চাই। সো আমি যখন দেখলাম ওয়েব শুরু হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তো ভাবছিলাম যে দেশের বাইরে থেকে আমি অনেক কিছু পেতে পারি ওয়েবের মাধ্যমে। তো বাংলাদেশে বসে তো আমি সব কোর্সগুলো, ক্লাসগুলো নিতে পারতাম যদি ওয়েব ওই সময় থাকতো। আমি আমেরিকায় চলে গেছি 1981-এ। তো তাহলে অসম্ভবকে সম্ভাবনাময় দেখার মাঝে একটা আমার মধ্যে বেশ ইচ্ছে ছিল। আর অবশ্য বাংলাদেশের মানুষকে খুব ভালোবাসি, কারণ এখানে বড় হয়েছি এবং এখানে মাটিতে বড় হয়েছি। এবং আমি সবসময় কিছু করলে আমি চিন্তা করি, আমি মনে যেন নিজের মধ্যে দায়বদ্ধতা ফিল করি যে আমি যত কিছু করি না কিন্তু দেশের জন্য কি করতে পারি। তো বদরুল খান হওয়াটা বড় না, মানে বদরুল খান কি করতে পারে। তো আমি দেখলাম কি যে আমি যখন এই আইডিয়াটি নিয়ে কাজ করছি, সারা বিশ্বে আমাকে বইটা অনেক ভাষায় বেরিয়েছে, তো ওইসব দেশে আমন্ত্রিত হই। তো আমন্ত্রিত হলে মানুষ অনেক কিছু জিজ্ঞেস করে, এবং যে বই যে অন্য ভাষায় ট্রান্সলেট করে, এখানে আমার মডেলটা এমন যে এক গ্লাস পানি একটা কাপে রাখলে ওই শেপটা নেবে, আর এক গ্লাস পানি একটা মগে রাখলে মগের শেপ নেবে। তাহলে এটা মনে করেন ওটার হচ্ছে যে আপনার ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো, কোন দেশে কোন সিস্টেম আছে ওগুলো নিয়ে ওই পথ ধারণ করে। তো বদরুল খান হওয়াটা কিন্তু বড় একটা কিছু না। তো বদরুল খান কি করতে চাই, বদরুল খান কি সত্যি এখনো কিছু করেছে কিনা। হ্যাঁ, একাডেমিক ওয়ার্ল্ডে আমি ই লার্নিংটাকে যথেষ্ট আমার ক্ষমতা অনুযায়ী যত সম্ভব আমি একটা উত্তরণে সহায়তা করেছি। কিন্তু আমার একটা প্রশ্ন সবসময় মাথায় আসে, যেটা পরবর্তী আপনি জিজ্ঞেস করবেন যে আমি এই জিনিসটাকে কিভাবে প্র্যাকটিক্যালি আনতে পারি। বই লিখলাম, বই পড়ছে, বাস্তবতায় এবং মানুষের যে উপকার হবে। যদি আমি কিছু পানি খাওয়া যাবে একটু? হ্যাঁ, নিশ্চয়ই। দর্শক বিন্দু আপনারা আমার সাথে আছেন। আমি আজকে সকালে ইস্তাম্বুল থেকে এসেছি, এসে কন্টিনিউয়াসলি অনেক ইন্টারভিউ দিচ্ছি। গ্লাস লাগবে, বিসমিল্লাহ, কিছু আমাকে ক্ষমা করবেন। এই একটি ইনফর্মাল ভালো লাগে। তো তো এখন হচ্ছে কি, যেহেতু আমি ভাবলাম যে মানুষের কাছে পৌঁছানোর জন্য কি স্কুলে যেতে হলে বিল্ডিং লাগে, হেঁটে যেতে হয়, গাড়িতে যেতে হয়,
কিন্তু ওর যদি ছোট্ট একটা আইফোন বা ছোট্ট একটা স্মার্টফোন থাকে, সে কিন্তু এই ফোনে আমরা দেখে 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 অনেক কিছু দেখে ফেলতে পারে। হ্যাঁ। তাই ভাবলাম বাংলাদেশে খুব কম লোকই আছে যারা প্রাপ্তবয়স্ক মহিলা বা পুরুষ যাদের মোবাইল ফোন নেই। নাই। তো আমি ভাবতে থাকলাম এখন আমি কি করব। আমি সত্যি কিছু একটা করতে চাই মানুষের জন্য, কারণ আমি যেটা করছি এটা শিক্ষিত সমাজে বই কিনছে, বই পড়ছে, আমি সম্মানিত হচ্ছি, কিন্তু আমি আমার কাজের এফেক্টটা কোথাও দেখতে পাচ্ছি না। তখন ভাবলাম এইবার আমি এই লার্নিংটাকে প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনসাধারণের কাছে পৌঁছে দেব। তারা কারা? তারা হয়তো এমন জায়গায় থাকে যেখানে তাদের সুযোগ সুবিধা কম, এবং এই প্রযুক্তির যুগে কিন্তু সমষ্টিগতভাবে পরিকল্পনা করে পুরো জিনিসটা এনাদের কাছে নিয়ে আসা যায়। তখন আমি যে প্রকল্প হাতে নিয়েছি, যেটার জন্য আজকে জাতীয় প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন দিয়েছি, যেটা হচ্ছে জ্ঞান বাহন যাত্রা, জ্ঞান বাহন। সেই জ্ঞান বাহন নিয়ে আমি কিছু বলতে পারি। এবং আগামীকাল চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেপুর ইউনিয়ন কাউন্সিল, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলাকায়, আমরা ওই জ্ঞান বাহনটা উদ্বোধন করছি। ওখানে মাননীয় মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, উনি আবার ওই এলাকারই সংসদ, উনি প্রধান অতিথি থাকছেন। আর যেটা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকছেন, তারপরে চট্টগ্রাম মেয়রও থাকছেন, আমিও থাকছি, এবং অন্যান্য যারা এই জ্ঞান বাহনের অনুদান দিয়েছেন ওরাও থাকছেন, আর এলাকার গ্রামবাসীও থাকছেন। এই জ্ঞান বাহন তো মানে অন্য কয়েকটি দেশেও মনে হয় চালু করেছেন, আমি জানি ইন্ডিয়া এবং নেপাল। ইন্ডিয়া থেকে আমরা শুরু করেছি, নেপালও শুরু করতে চাচ্ছে। এই জন্য নেপালের যিনি মনোজ সাহা নামে এক ভদ্রলোক আজকে প্রেস কনফারেন্স থেকে নেপাল থেকে আসছিলেন। আচ্ছা। তো ইনফ্যাক্ট এই জ্ঞান বাহন নিয়ে আবার 30 তারিখে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা জ্ঞান বাহনের উপর একটা সমাবেশ করছে, যেখানে আমি প্রধান বক্তা হিসেবে থাকছি। বাংলাদেশে এটা চালু হয়েছে অলরেডি, আমি যতক্ষণ জানি বাজেট পরে আমরা করেছি, চালু হয়েছে। কিন্তু চট্টগ্রামে যেটা হচ্ছে এটাকে পূর্ণাঙ্গভাবে আমার আশা ব্যঞ্জকভাবে আশানুরূপ ভাবে এটা হচ্ছে। কারণ আমি চাচ্ছি স্থানীয় মানুষের স্থানীয় অর্থায়নে, আঞ্চলিক অর্থায়নে, মানে লোকালি ফাইন্যান্স করে জিনিসটা হবে। একটু সংক্ষিপ্ত করে বলবেন যে জ্ঞান বাহন কি? জ্ঞান বাহনটা হচ্ছে, জ্ঞান মানে জ্ঞান, বাহন মানে যেটা বহন করে নিয়ে যায়। তো জ্ঞান বাহন গাড়িটা দেখতে হবে একটা পরিবেশ বান্ধব, যেমন এটা সোলার প্যানেল থাকবে, সাশ্রয়ী, কম খরচের, উন্মুক্ত, মানে যে কোনো সময় যে কোনো জায়গায়, জীবনব্যাপী, মানে সারা জীবনে যেটা শিখতে পারবে, গণশিক্ষার আসর। তাহলে এই যে সাশ্রয়ী, উন্মুক্ত, গণশিক্ষার আসর, জীবনব্যাপী মানে এটা কি? যে আমরা এই স্কুল, কলেজে, মাদ্রাসায় আমরা প্রথাগত শিক্ষা ব্যবস্থায় ডিগ্রির জন্য লেখাপড়া পড়ছি, ভুলে যাচ্ছি, চাকরি করছি, কোথায় স্কুলে পড়ছি অত মনে নেই। কিন্তু আমার যে চিন্তা, কম্পিটেন্সি বেস, মানে যেটা শিখবো এটা আমার সারা জীবনের জন্য শিখবো। যেমন আমি বেশ কয়েক জায়গায় বলেছি, আমি আমেরিকাতে আমার খান বাগান আছে, ওখানে আমি জৈবিক সার তৈরি করি, একটা গর্ত করেছি, ওখানে খাওয়া দাওয়া যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওগুলো ফেলে দিচ্ছি, আবার ওখান থেকে সার হচ্ছে, ওই সার দিয়ে আমি গাছে দিচ্ছি, জৈবিক সার। তো এইটা কিন্তু আমি যদি ভিডিওর মাধ্যমে কাউকে দেখাতে পারি, যারা বলবো আচ্ছা আমি তো জানতাম না, শিখে গেল, এটা জীবনের জন্য শিখে গেল। তো আমরা যেগুলো জীবনমুখী, জীবনব্যাপী যেটা শেখাবো, ওইটা হচ্ছে জ্ঞান বাহনের অন্তর্ভুক্ত। আর জ্ঞান বাহন করার জন্য আমি চিন্তা করেছি, এক অঞ্চলের ভালো মানুষ যারা মানুষের সেবায় এগিয়ে আসেন, তাদেরকে একত্রিত করব। আমার মাথায় আছে যে আমাদের বাংলাদেশে অনেক যুবক যুবতী যারা লেখাপড়া করেও বেকার আছে, তো তারা এই জ্ঞান বাহনটা চালাবেন
এবং জ্ঞান বাহক হবেন অথবা জ্ঞান বাহিকা হবেন। কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। কর্মসংস্থান এটা আমার প্রধান মুখ্য উদ্দেশ্য ছিল। এবং এই ঢাটাজারিতে যে কালকে একটা উদ্বোধন হবে, ওখানে জ্ঞান বাহক, ওর নাম হচ্ছে নামটা হঠাৎ ভুলে গেলাম, বোধ ইস্কান্দার, হয়তো ইস্কান্দার। ওর একটা জ্যাকেট পরা থাকবে, মানে তার মনোযোগ ব্র্যান্ডিংকে লেখা থাকবে জ্ঞান বাহক। আর আমাদের ওয়েবসাইট নাম হচ্ছে জ্ঞানবাহন.com, GYANBAHAN.com, জ্ঞানবাহন.com। তো এখন জ্ঞান বাহকের চাকরি হলো, জ্ঞান বাহিকার চাকরি হলো। তো গাড়িতে চড়ছে কে? রেগুলার প্যাসেঞ্জার। গাড়িটা দেখতে অদ্ভুত সুন্দর করে করানো হয়েছে, সাদা কালারের জ্ঞান বাহন, গণশিক্ষার আসর, নলেজ ক্যারিয়ার, এরকম করে করে উপরে আপনার এখানে মাইকও আছে। উপরে আবার দেখলাম যে ওখানে বাগানের মতো করে ফুলের গাছের টব আছে, এবং এরকম করে দোচালার মতো সোলার প্যানেল আছে। সোলার প্যানেল দিয়ে কম্পিউটার চলবে। ভিতরে আবার আছে, এই 24 ইঞ্চি টেলিভিশন আছে। আর জ্ঞান বাহক তো সামনে বসে চালাচ্ছে, তার কম্পিউটার থাকবে বা স্মার্টফোন থাকবে। তো প্রথমে তো দেখবে গাড়িতে চালাচ্ছে, তখন হয়তো 8 জন লোক ঢুকলো গাড়িতে, তখন ওখানে আবার ফ্রি ওয়াইফাই আছে, আবার ফোন চার্জার আছে। তখন ওরা বসবে, তখন জ্ঞান বাহকের বলবে, আমার নাম সিকান্দার, আমি এখন মধুরাঘাট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যাচ্ছি, প্রায় 15-20 মিনিট লাগছে। এবং এই 15-20 মিনিট সময়ে আপনারা যদি কোনো শিক্ষামূলক ভিডিও দেখতে চান, আমি দেখাতে পারি। তো একজন বলবে, ঠিক আছে সিকান্দার ভাই, আপনি আমাকে একটা কাজ করেন, আমার একটা ক্যামেরা চাকরি পাওয়া যায়, এটার ভিডিওটা দেখা। আচ্ছা, তখন ইস্কান্দার এটা সার্চ করে হয়তো একজনের একটা ভিডিও পেয়ে গেল, দেখুন এটা 15 মিনিটের ভিডিও। তো ওর ছেড়ে দিল, আর এখানে টেলিভিশন দেখছে, ওরা হেডফোন দিয়ে শুনছে অথবা এমনি শুনছে। তাহলে চলার সাথে সাথে তাদের জ্ঞান অর্জন হয়ে যাচ্ছে। বাংলাদেশের সবগুলো প্রত্যন্ত জায়গাতেই চালু করতে চান? আমার তো খুব ইচ্ছে যে, আমার মনে হয় তাদেরকে আমি আওতা আনতে চাই, যারা প্রান্তিক জনসাধারণ আছে, যারা প্রত্যন্ত অঞ্চলে, যাদের এই আইসিটি যুগের এই সুযোগটার যে একটা বড় একটা পাওয়া আমাদের জন্য, ওদেরকে আওতায় আনতে হবে। আর আমাদের সরকারের যে 4G সূচনা, তাতে করে তো ওই একটা মানে ইনফরমেশন হাইওয়েটা, যে এই যে ভিডিওগুলো ইন্টারনেটে পাওয়া বা লেখাপড়াটা ইন্টারনেটে পাওয়া সুযোগ করে দিচ্ছে। আর আমরা এই তো গেল জ্ঞান বাহনের বর্ণনা, বাহনটা কি গাড়িটা চালাচ্ছে, কিভাবে চড়ছে। কিন্তু সপ্তাহে একদিন জ্ঞান বাহন হয়ে যাবে জ্ঞান বাহন চা আড্ডাখানা। আচ্ছা, তো জ্ঞান বাহন চা আড্ডাখানা এমন একটা দিন, যেদিন ওই গাড়িটা আবার খুলে যায়, খুলে গিয়ে এক সাইডে খুলে গেলে ওটা আবার প্রজেক্টর স্ক্রিনের মতো হয়ে যাবে। তো মনে করেন এক জায়গায় গ্রামে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেমন শিক্ষার্থীরা বসে আড্ডা মারে, ওখানে হয়তো গেল ওই জ্ঞান বাহন চা আড্ডাখানা আবার শিডিউল করে, আমরা ইংলিশে স্কেজুল বলি। আচ্ছা, ওটা করে বললো যে আগামী রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওই কুটির প্রাঙ্গণে আমাদের জ্ঞান বাহন থাকছে। তো ওখানে আমরা জ্ঞান বাহনে চা থাকবে, কফি থাকবে। আর এলাকার দুস্থ মহিলারা, তাদেরকে আমরা সুন্দর করে হাইজিনিক ওই ট্রেনিং দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে বলছি, আপনারা পিঠা বানান, পেঁয়াজি বানান, আপনারা নাস্তা করেন। সুবিধা বঞ্চিত মহিলারা ওরা ওগুলো বিক্রি করতে পারবে, আমরা ওদের ট্রেনিং দিলাম। তাহলে একটা বড় একটা নাটকের মতো, থিয়েটারের মতো একটা আড্ডাখানা হয়ে গেল, জীবনব্যাপী একটা ইকোসিস্টেম তৈরি করার। এবং এটা আমার এত পছন্দ হয়েছে, আমি যে এখানে মানুষ আড্ডা মারবে, অনেক অনেক কথা বলবে, কিন্তু ওরা বলবে এটা জ্ঞান বাহন। যখন মানুষ শুনবে জ্ঞান বাহন, তখন তো নিশ্চয় জ্ঞানী কিছু ব্যাপার স্যাপার ভালো কিছু শিখতে পারবে। ওইটা গেল জ্ঞান বাহনের একটা অধ্যায়। আরেকটা অধ্যায় হচ্ছে, আমাদের সমাজে অনেকে আছেন যাদের অনেক জ্ঞান আছে, কিন্তু এই জ্ঞানটা বিতরণ করার সুযোগটা আসে না। ধরুন একজন কৃষক, সে কিভাবে নতুন পেঁপে গাছ লাগাচ্ছে। আমি আবার নিজে আমেরিকাতে আমি একজন কৃষক, কারণ আমি পছন্দ করি, আমার বাগান আছে, বাগানের নাম দিয়েছি খান বাগান। ওখানে আমি তরি তরকারি
হতে ফল ফ্রুটস সবকিছু আমি করি, আমার ভালো লাগে। তো একজন কৃষক সে যদি পেঁপে কৃষিবিদ হয়, সে এমন টেকনিক হয়তো করেছে যে পেঁপেটা খুব ভালো হচ্ছে এবং একটা দূরত্ব বজায় করছে, অধিক ফলন হচ্ছে, জৈবিক সার ইউজ করে করছে। ও যদি আমাকে দেখাতে চায় বা আমার সাথে শেয়ার করতে চায়, তখন আমি মনে করবো আমি সারা জীবনের জন্য শিখে যাব। সে কিন্তু কৃষক, তার কোনো পিএইচডি ডিগ্রি নেই, কিন্তু তার কিন্তু এই জিনিসটা বলার ইচ্ছে আছে, কিন্তু একটা প্ল্যাটফর্ম পাচ্ছে না। সে কিন্তু কাউকে গিয়ে নিজে থেকে যদি বলে এই এদিকে তোমাকে পেঁপে শিখাবো কেমন করতে, মানুষ হয়তো পাত্তা দেবে না। কিন্তু ওর জ্ঞানটা কিন্তু, ওনার জ্ঞানটা কিন্তু অত্যন্ত মূল্যবান। ওটা আমরা করবো কি, ওনাকে আমরা একজন জ্ঞান বিশেষজ্ঞ হিসেবে ধরে আচ্ছা মানুষকে বলবো আপনি বলেন কি বলতে চান, এটা লাইভ ভিডিও দেবে, এরকম অভিজ্ঞতা লব্ধ জ্ঞান মানুষের মাঝে ছড়ায় দেওয়ার। উনি ছড়িয়ে দেবেন, আমরা একটা রেকর্ড করে রাখবো, মাঝে মধ্যে দেখাবো। তেমনি জ্ঞান বাহনের অন্য একটা দিক হচ্ছে জ্ঞান বিশেষজ্ঞ কে জোগাড় করে একদিন ওরা ওই অঞ্চলে গিয়ে ওই জ্ঞান বিশেষজ্ঞ করে সারাদিন মানুষজনের সাথে থাকবে, ওনাদের শেখাবেন। সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হতে শুরু করে ইকোনমিক, কৃষিবিদ সবাই তারা ভলেন্টিয়ার বেসিসে জ্ঞান বাহনের মাধ্যমে, জ্ঞান বাহনে চড়ে অত্র এলাকার প্রান্তিক জনসাধারণকে বিভিন্ন বিষয়ে, নারী শিক্ষা, নারী স্বাস্থ্য, অর্থনীতি, সঞ্চয় সব কিছু মিলিয়ে ওরা করবে। এটা একটা মানে যে প্রথাগত সিস্টেমে যে অত্যন্ত শিক্ষিত হিসেবে দাবি করে, কেবল তার কাছ থেকে যে আমরা শিখতে পারবো এমন জিনিসটা মোটেই গ্রহণযোগ্য না আমার কাছে। কারণ আমি নিজে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় গেছি, চায়ের দোকানে বসছি, দোস্তরা আড্ডা মারছে, অথবা গ্রামের এক জায়গায় গেছি, মানুষ অনেক ইন্টারেস্টিং কথা বলে। কিছু কথা হয়তো বোঝার মতো না, কিন্তু কিছু কথা হচ্ছে খুব সুন্দর করে বোধগম্য করলে মানুষ উপকৃত হবে। তাহলে জ্ঞান বাহনের তিনটে ইম্পর্টেন্ট জিনিস, এটা কর্মসংস্থান হচ্ছে, জ্ঞান বাহন যখন চলছে, জ্ঞান বহনকারী যে প্যাসেঞ্জারগুলো ওনারা সবাই মিলে শিক্ষার আলো দিচ্ছে, জীবনব্যাপী শিক্ষার। মানুষের কর্মসংস্থান হচ্ছে, নারীদের পিঠে বানাচ্ছে, তারপরে জ্ঞান বিশেষজ্ঞ একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, জ্ঞান প্ল্যাটফর্ম পাচ্ছে, জ্ঞান দিচ্ছে। কেমন আপনার এই উদ্যোগের জন্য শুভকামনা রইল। আমি সর্বশেষ একটু জানতে চাই আপনার কাছে পরামর্শ, সেটা হচ্ছে বাংলাদেশে ই লার্নিং নিয়ে এই বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আপনার পরামর্শ কি করা উচিত বাংলাদেশে এখন? পরামর্শ হচ্ছে যে মানে ই লার্নিং তো লার্নিং এর কাজ, তো একজন যে পড়াবেন তাকে বের করতে হবে এটা কি উপযুক্ত কিনা। আচ্ছা, এটা কি যদি ওই সাবজেক্ট একই দিন বলতে ওটা সুন্দর করে রেকর্ড করে, ভালো একটা সময় রেকর্ড করে ওটা যদি শিক্ষার্থীদেরকে দিতে পারে, তাহলে ওরা একটা উপকৃত হবে। তো এখন যদি এটা না করে, শুরু না করে, হবে কি, কিন্তু স্টুডেন্টরা, শিক্ষার্থীরা কিন্তু স্মার্ট হয়ে যাচ্ছে স্মার্টফোন ইউজ করে, কিন্তু ওদেরকে শেখার পদ্ধতিগুলো পুরনো ধাঁচে করলে তো হবে না। তো নতুন প্রবাহ এসছে, আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। আপনারা যারা জানি না, আইনুল ভাই সবসময় আমার খুব যোগাযোগ রাখেন এবং আমাকে চেষ্টা করে আপনাদের সাথে পরিচয় করে দিতে। আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কাজ করে যেতে পারি, এবং আমি চাই জ্ঞান বাহন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, গ্রামে, হাটে, বাজারে চলতে থাকে। আমরা যেন এই জ্ঞানটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। আপনাদের অনেক ধন্যবাদ। টেকসইয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।